আপনি যদি পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস হন তাহলে আপনার জন্য আজকের এই সেশনটি খুব খুব গুরুত্বপূর্ণ। যার কারণ আজকে আমরা কথা বলবো আমরা কেন ভুলে যাই এবং কিভাবে মনে রাখি। কেন ভুলে যাই তার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। কতক্ষণ পর ভুলে যাই, কতদিন পর ভুলে যাই, কত ঘন্টা পর ভুলে যাই, এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো এই ব্যাখ্যাটা বুঝতে হলে একজন শ্রদ্ধেয় বিজ্ঞানীকে বা একজন তত্ত্ব যিনি আমাদেরকে একজন তত্ত্ব দিয়েছেন, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে এবিংহাউস। এবিংহাউসের ফরগেটিং কার্ভ নিয়ে আজকে আমরা খুব ভালো করে কথা বলবো ইনশাআল্লাহ। সো চলেন, ভুলে যাওয়াটা আসলে কি? মস্তিষ্ক প্রতিটি ঘটনা ও অভিজ্ঞতার একটি ছাপ সংরক্ষণ করে। সময়ের সাথে সাথে সেই ছাপ দুর্বল হয়ে গেলে বা তা আবার স্মরণ করতে না পারলে সেটাই হলো ভুলে যাওয়া। আচ্ছা, মস্তিষ্ক কী করে একটা ছাপ রাখে, তাই না? আচ্ছা, মস্তিষ্ক আমরা জানি কম্পিউটারের মেমোরি দুই প্রকারের, ঠিক তেমনিভাবে আমাদের মস্তিষ্কের মেমোরি কিন্তু দুই প্রকারের। একটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। ওয়ার্কিং মেমোরি মানে হচ্ছে যে আজকে আপনার সামনে আমি ক্লাসটা উপস্থাপন করছি, আপনি তথ্যটা ভালো করে বুঝছেন, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং মেমোরি। অর্থাৎ আগামী 30 দিন পর আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে এইটা হয়ে যাবে আপনার, এই তথ্যটা আপনার লং টার্ম মেমোরিতে চলে যাবে। সো এইটা একটু পড়েন, আমি একটু বুঝিয়ে বলি। মস্তিষ্কের দুই ধরনের স্মৃতি থাকে। প্রথমটা হচ্ছে ক্রিয়াশীল স্মৃতি ও দ্বিতীয়টি হচ্ছে স্থায়ী স্মৃতি, যার ইংরেজিগুলো হচ্ছে ওয়ার্কিং মেমোরি এবং লং টার্ম মেমোরি। ক্রিয়াশীল স্মৃতি থেকে স্থায়ী স্মৃতিতে তথ্য ঠিকমতো স্থানান্তর না হলেই আমরা ভুলে যাই। তাহলে ভুলে যাওয়া এটা কিন্তু, আর ভুলে যাওয়া আর বোঝা এই দুইটার মধ্যে অনেক তফাৎ। আপনি যে বুঝেন সেটা কিন্তু আপনার ওয়ার্কিং মেমোরিতে সেভ হচ্ছে, আর আপনি যে সেটা স্থায়ীভাবে মনে রাখতেছেন সেটা আপনার লং টার্ম মেমোরিতে সেভ হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কোনো একটা তথ্য বোঝার পর কয়েকদিন পর আমরা কি করি, সেটাকে রিকল করি, তাই না? অথবা পুরোটা ভুলে যাই, আমরা এটাকে রিকল করি, তাই না? রিকল বলতে কি বোঝায় সেটা একটু দেখেন। কোনো স্মৃতি সম্পূর্ণভাবে মনে করতে পারা, পুরোপুরি মনে রাখতে করা। আর রিটেন মানে হচ্ছে আংশিক, স্মৃতির আংশিক বা প্রায় সম্পূর্ণ অংশ মনে থাকা। অর্থাৎ আপনি পুরোটা ভুলেননি, কিছু অংশ ভুলে গিয়েছেন, কিছুটা মনে আছে, রিটেন। হ্যাঁ, আচ্ছা, এইবার আসি আমরা এই বিজ্ঞানের জনককে, ফরগেটিং হার হারমান এবিংহাউস। এই ব্যক্তি হচ্ছে এই কার্ভিংয়ের জনক, ফরগেটিং কার্ভ এর জনক, একজন জার্মান মনোবিজ্ঞানী, যিনি 1880 থেকে 1885 সালের মধ্যে নিজের উপর পরিচালিত পরীক্ষার মাধ্যমে ভুলে যাওয়ার প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন। তার গবেষণা ইউবারডাস জিডেক জিটেকনিস জিডেকনিস এইটা একটা বইয়ের নাম বা একটা গ্রন্থের নাম। এই গ্রন্থের ভিতরে তিনি পরীক্ষামূলক মনোবিজ্ঞানের ইতিহাসের এক যুগান্তকারী কাজ করেছেন। অর্থাৎ তিনি এই বইটির ভিতরে বা এই গ্রন্থের ভিতরে এই হারমান এবিংহাউস ফরগেটিং কার্ভসটি তুলে ধরেন। আচ্ছা, শেষ থেকে বলি, তার সূত্র আজও আধুনিক শিক্ষা ও স্মৃতিবিজ্ঞানের ভিত্তি হিসাবে কাজ করছে। অর্থাৎ আজও তার 1885 সালের যে তথ্য তিনি দিয়েছেন সেটার উপরে কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি। আচ্ছা, গবেষণায় ব্যবহার করেন অর্থহীন বর্ণগুচ্ছ, যাতে পূর্ব জ্ঞান প্রভাব না ফেলে। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে যে তিনি প্রথম মানুষ যিনি স্মৃতি ও ভুলে যাওয়া নিয়ে সুনিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পরীক্ষা চালান। তার মানে এই বিজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ভিতরে কি হয়েছে একটু দেখি। এখানে একটা ব্যাখ্যা দেখেন, তিনি আসলে পরীক্ষাটা কিভাবে চালিয়েছিল। আমরা নিশ্চয়ই জানি কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, এই বিষয়গুলো জানি, তাই না? তো উনি এই ছোট্ট দুটো বিষয়কে ভালো করে বোঝার জন্য উনি একটু মনে রাখার চেষ্টা করে। তো মনে রাখতে গিয়ে তিনি কয়েক মিনিট পর দেখেছে যে তার মনে আছে কিনা, কয়েক ঘন্টা পর তার মনে আছে কিনা, কয়েক দিন পর তার মনে আছে কিনা, কয়েক সপ্তাহ তার মনে আছে কিনা। এভাবে তিনি এই একটা সমীক্ষা চালিয়ে তিনি বুঝতে পারেন যে আসলে মানুষ কিছু সময় পর পর কিছু কিছু অংশ ভুলে যায়। সো এই ভুলার হারটা কীরকম সেটা একটু দেখেন। ভুল হতে পারে, যদি আমার তথ্য উপস্থাপন ভুল হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে দেখেন, মাত্র 20 মিনিট পর, একটা বিষয় শেখার 20 মিনিট পর আমরা প্রায় 60% ভুলে যাই, এবং যে বাকি 40% মনে থাকে
সেটা আবার তার আবার 50% একদিন পর ভুলে যাই, ঠিক আছে? তারপর 24 ঘন্টা পর প্রায় 70% ভুলে যাই। তার মানে আমাদের আলটিমেটলি থাকে মাত্র 30%। সো এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমরা ভুলে যাই। আর অ্যাজ এ টিচার হিসেবে, ট্রেনার হিসেবে আমাদেরকে এই যে 1885 সালে যে ফরগেটিং কার্ভ দিয়েছে, এইটাকে আরেকটু রিচ করতে হবে, মানে ডাউনের দিকে না নিয়ে আমাদেরকে টিচারদেরকে চেষ্টা করতে হবে এমন কোনো মেথড আছে কি না যে মেথডে আমরা পড়ালে শিক্ষার্থীরা আরও বেশি মনে রাখবে, শিক্ষার্থীরা করতে বাধ্য হবে। সো চলেন আমরা একটু দেখি। আমরা তো বুঝলাম যে কতদিন পর ভুলে যায়। এখানে আপনাদেরকে একটা চার্ট দেখানো হয়েছে। ধরেন আপনি রিভিশন ছাড়া যদি আপনি একবার পড়েন তাহলে আপনার কার্ভটা হবে এরকম। প্রথম দিন আপনি 100% মনে রাখবেন, একদিন পর আপনি প্রায় ইয়েতে চলে আসবেন, 40-42-এ চলে আসবেন, এবং 30 দিন পর আপনি চলে আসবেন প্রায় 20-21%-এ চলে আসবেন। অর্থাৎ আপনার 21% মনে থাকবে, বাকি সব শেষ হয়ে যাবে। এরকম একটা পর্যায়ে আপনি চলে আসবেন। কিন্তু আপনি যদি স্পেসড রিভিশন সহ পড়ালেখা করেন তাহলে আপনার কিন্তু 31 দিন পর আপনি কিন্তু এখনও 80+ থাকবেন, আপনি 90+ থাকবেন। সো এটা খুবই চমৎকার একটা বিষয়, আপনাকে রিভিশন করতে হবে। সো রিভিশনটা আপনারা কীভাবে করবেন সেটা একটু দেখাই। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই আমরা, হ্যাঁ? মস্তিষ্কটা আসলে আমাদের মস্তিষ্কটা কেন ভুলে যায়, হ্যাঁ? মস্তিষ্কের উপরে কিন্তু চাপ পড়ে, কম্পিউটারের উপর যখন চাপ বেশি হয় দেখবেন গরম হয়ে যায়, তাই না? এরকম করে চাপ পড়ে। আর আমরা ভুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে পুনরাবৃত্তির অভাব। আমরা বারবার চর্চা করি না, আমরা গুরুত্ব দিয়ে সেটাকে দেখি না, এবং আমরা ইন্টারফেস করি না, অর্থাৎ নতুন তথ্য পুরনো স্মৃতির সাথে গুলিয়ে ফেলি, অর্থাৎ আমরা এলোমেলো করে ফেলি। এবং সংরক্ষণের ত্রুটি, অর্থাৎ আমরা আমাদের এটাকে ওয়ার্কিং মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে পারি না। এটা একটা বড় সমস্যা। এটা কনভার্ট করতে হলে আপনার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? তো ধরেন স্পেসড রিপিটিশন। আচ্ছা, এই যে আপনি রিপিটলি পড়ে যাবেন, মনে রাখতে হবে, এটা কীভাবে করবেন? ধরেন আপনি একদিন পুরা 24 ঘন্টা পড়ছেন, লাভ নেই, হবে না, সত্যি লাভ হবে না। কারণ আপনি 24 ঘন্টা পড়েছেন ঠিক আছে, কিন্তু 7 দিন পর কিন্তু ভুলেই যাবেন। এই জন্য 7 দিন পর আবার একটু পড়তে হবে। গুগলের রোবট আসলে, এই যে আমরা যারা এসইও এক্সপার্ট আছি, আমরা গুগলে কোনো একটা কন্টেন্ট আপলোড দেওয়ার পর রোবট কিন্তু সাথে সাথে আসে না। রোবট প্রত্যেকটা ওয়েবসাইটে হয় 2 দিন পর, হয় 4 দিন পর, হয় 5 দিন পর পর আসে, সেটা মুখস্থ করে। তো এইখান থেকেও আমাদের কিন্তু শিখার আছে যে আমরা একদিনেই মুখস্থ করে ফেলবো না। তো চলেন, প্রথম ধরেন আজকে আপনি পড়লেন, পড়ার পর আগামীকালকে আবার একটু রিভিশন দিবেন, 3 দিন পর একটু রিভিশন দিবেন, 7 দিন পর রিভিশন দিবেন। তাহলে মাঝখানে আপনার এখানে 1 এবং 3 দিনের মাঝখানে 2 নম্বর দিনটা ফাঁকা আছে, 3 থেকে 7 দিনের মধ্যে আবার আপনার এখানে অনেকগুলো দিন ফাঁকা আছে। এরপর আপনি আস্তে আস্তে কী করবেন, এইটাকে আরও একটু লং টাইমে আপনি রিভিশন করবেন। এই হচ্ছে বিষয়। সো চলেন, আচ্ছা, অ্যাক্টিভ রিকল যদি আপনি করতে চান তাহলে আপনি যেটা করবেন, বই বা নোট বারবার পড়ার বদলে মস্তিষ্ককে চাপ দিয়ে তথ্য মনে করার চেষ্টা করুন। আচ্ছা, ধরুন কোনো একটা, মানে আপনি কোনো একটা প্রশ্ন ভুলে গেছেন, উত্তর ভুলে গেছেন, সো আপনি ধরেই খাতা বের করে ফেলবেন না, নোট খাতা ব্যবহার করবেন। আপনি মাথাকে, ব্রেইনকে খাটান যে আসলে এটার উত্তরটা কই, আমি তাকে কোথায় যেন দেখছিলাম, কোথায় যেন এই পয়েন্টটা শিখছিলাম। এইরকম করে একটু চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, হ্যাঁ? ফ্ল্যাশ কার্ড ব্যবহার করেন, অন্যকে শেখান। এই সবগুলো করলে আপনার রিকল হয়ে যাবে। আচ্ছা, ওভার লার্নিং। আচ্ছা, এবিংহাউস দেখিয়েছেন কোনো বিষয় একবার শেখার পরও যদি তা আরও কয়েকবার অনুশীলন করা হয়, প্রয়োজনের অতিরিক্ত চর্চা করা হয়, তাহলে সেটি ভুলে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বারবার চর্চার মাধ্যমে তথ্য স্থায়ী স্মৃতিতে, অর্থাৎ লং টার্ম মেমোরিতে মজবুতভাবে গেঁথে যায়। নিচে একটা সুন্দর কথা বলা হয়েছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ যত বেশি অর্থপূর্ণভাবে অনুশীলন করা হয়, তথ্য তত ধীরে ধীরে ভুলে যায় এবং তত বেশি সময় মনে থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, চলেন এবার শিক্ষক হিসেবে আপনাদেরকে অ্যাওয়্যার করছি। সেটা হচ্ছে আপনি 24 ঘন্টার নিয়ম মানতে হবে আপনাকে। পাঠ শেষে 24 ঘন্টার মধ্যে একটি রিভিউ শিক্ষার্থীদের কাছ থেকে যদি আপনি কোনোভাবে নিতে পারেন তাহলে এটা খুব ভালো ইফেক্টিভ একটা কাজ করবে, হ্যাঁ? তারপরে আপনি কুইজ টেস্ট নিতে পারেন, আবার তাদেরকে আপনি রুটিন মেনটেন করে দিবেন, তারা যেন অবশ্যই এই টপিকটা আবার 7 দিন পর পড়ে, 6 দিন পর পড়ে। এটা যদি আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রোল করতে পারি তাহলে শিক্ষার্থীরা আরও ভালো রিচ করবে আশা করা যায়। আচ্ছা, মাল্টিমিডিয়ার ব্যবহার করতে হবে যেখানে আপনি অনেক মেথডে শিখাতে পারবেন। শিক্ষার্থীকে শিখাতে বলুন, শিক্ষার্থীকে সামনে নিয়ে বলুন যে আপনি বলেন, আপনি চেষ্টা করেন, তাই না? আচ্ছা, প্রয়োজনের বেশি অনুশীলন করতে হবে, ওকে।
তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। মনে রাখার শক্তি আপনার হাতে, আমাদের কাছে না, টিচারদের কাছেও না। টিচাররা চাইলে একটু মাল্টি মেথডে আপনাকে পড়াতে পারে, ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু স্পেসড রিপিটেশন, অ্যাক্টিভ রিকল এবং নিয়মিত চর্চার মাধ্যমে যে কোনো তথ্যকে স্থায়ী স্মৃতিতে অর্থাৎ পার্মানেন্ট লং টার্ম মেমোরিতে আপনি পৌঁছাতে পারেন। সো আজকে থেকেই আপনারা রিভিশন শুরু করেন। তো শেষ সময়ে বলতে চাই যে আপনারা যারা সিভিটি নিয়ে আগ্রহী আছেন, আপনারা চাইলে আমার এখানে সিবিটি এর প্রিপারেশনটা নিতে পারেন। এখানে দেখেন আমরা সিবিটি এর প্রত্যেকটা ক্লাসকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখেন সিভিএলএম 1, সিভিএলএম আমাদের 12টা সিভিএলএম রয়েছে। 12টা সিভিএলএম এর প্রত্যেকটা ইনফরমেশন শিটের উপর একটি করে ভিডিও আমরা তৈরি করেছি। দেখেন এই যে 1 নম্বর সিভিএলএমটি এখানে শেষ। 4টা ইনফরমেশন শিট রয়েছে এক নম্বর সিভিএলএম এ। সো এই 4টা ভিডিও দেখলে আপনার 1 নম্বর সিভিএলএম ওকে। দেন 2 নম্বর সিভিএলএম এর ইনফরমেশন শিট রয়েছে আবার 2টা। তো এই 2টা ভিডিও দেখলে আপনার 2 নম্বর সিভিএলএম শেষ হয়ে যাবে। 3 নম্বরে দেখেন আপনার আবার রয়েছে এখানে 3টা। সো এই 2টা ইনফরমেশন শিট রয়েছে, বাট ভিডিও হয়েছে আমাদের 3টা, এটা একটু দেখে ফেলতে হবে। তারপর 4 নাম্বারটা আমাদের আইসিটি ছিল, সেজন্য আমরা এটা পড়াই নাই। আচ্ছা, 5 নাম্বারটা আমরা এখানে পড়ালাম এবং এইখানে আমরা একটা রিভিশন ক্লাস দিয়েছিলাম, লাইভ ক্লাস, সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, 5 নাম্বার সিভিএলএমটা এখানে 5 নাম্বারের 1, 5 নাম্বারের 2 এভাবে আমরা করিয়েছি। সো আপনারা যারা আমার এখানে প্রিপারেশন নিতে চাচ্ছেন, মাত্র 30 দিনে আপনি প্রিপারেশন নিতে পারবেন, সত্যি কথা। কিন্তু ভালোভাবে প্রপার ওয়েতে আপনি কোশ্চেন সলভ সহ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দিতে চাইলে মাত্র 60 দিনের ভিতরে আপনি আমার এখান থেকে প্রিপারেশন নিতে পারবেন। অর্থাৎ যারা খুব মেধাবী, আপনারা ডিরেক্ট সরাসরি কারো সাহায্য ছাড়া আপনারা যারা প্রিপারেশন নিতে চান এবং সেলফলি নিজেকে গ্রোথ করতে চান, আপনারা চাইলে আমার এই কোর্সে এনরোল হতে পারেন। তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আরও ইফেক্টিভ ওয়েতে শেখানোর চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি যান, তাহলে আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন বলে মনে করছি। শিক্ষার্থীরা ভালোই শিখছে, যা আমি উপলব্ধি করতে পারছি। যেমন আপনারা যদি ইউটিউবে গিয়ে সিভিটিএ লেভেল 4 এই শব্দটা, কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, প্রথমেই কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সো এই চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে গিয়ে আপনারা অনেক ধরনের ভিডিও এখানে ফ্রিতে শিখতে পারবেন। অনেক ধরনের শিখে, যেমন গুগল মিট কীভাবে ব্যবহার করবেন, এনএসডি অ্যাসেসর পুলে কীভাবে আবেদন করবেন, ঠিক আছে। এছাড়াও অনেকগুলো প্লেলিস্ট রয়েছে, যে প্লেলিস্টগুলো আপনি দেখতে পারেন। আমি পূর্বে যে ব্যাচ করিয়েছিলাম, লাইভ ব্যাচ, সেই ব্যাচের ভিডিও রেকর্ড এখানে আছে। এভিডেন্স চেক করেছি, হেল্প করেছি, সেই ভিডিও আছে। প্রেজেন্টেশন ডেমো, এই ভিডিও আছে। আমরা অনলাইনে শিক্ষার্থীদের মক টেস্ট নিয়েছি, সেটাও আছে। রিটেনে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন সেই সম্পর্কিত ভিডিও এখানে আছে। এভিডেন্স আপনি কীভাবে মেক করবেন, কম্পিউটার কীভাবে ইউজ করবেন, এই রিলেটেড ভিডিও আছে। তবে সবগুলো ভিডিও এখানে পাবেন না, কারণ আমাদের পেইড ব্যাচে আমরা শিক্ষার্থীদের ট্রেনিং করাই, কারণ আমাদের একটা কস্ট আছে, এই কস্টটা মেনটেন করতে হয়। সো আপনারা যারা শিখতে চাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে ভরসা করতে পারেন। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।